নমস্কার, আমি সৃজা। গত দুদিন ধরে মহেশতলায় একেবারে ধুন্ধুমার কাণ্ড। আপনারা জানেন সেই ঘটনা, কি ঘটেছে ওখানে, কেন ঘটেছে ওখানে, সব কিছু আপনারা জানেন। তাও একবার আলোচনা করি যে ওখানে একটা বেদি বানানো হয়েছিল, সিমেন্টের বেদি, এবং তার মধ্যে তুলসী চারা পোঁতা হয়েছিল। তো ওটাকে বলা হচ্ছে তুলসী মঞ্চ। সেটাকে কিছু মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ সেটাকে ভেঙে দিয়েছে এবং সেই নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেছিল মহেশতলায়। এখন হয়তো কিছুটা কন্ট্রোলে এসছে, কিন্তু তাও পরিবেশ থমথমে, যেটুকু খবর আমি পাচ্ছি। তো আপনারা এই ঘটনাটা জানেন, এটা নিয়ে নতুন করে আর বলার কিছু নেই। কিন্তু এই ঘটনাটার সঙ্গে যে সমস্ত ঘটনা রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন। আসলে সেগুলো নিয়ে একটুখানি কথা বলি। প্রথম কথা হচ্ছে যে আমরা যেমন এই তুলসী মঞ্চ ভাঙার ঘটনা জানি, ঠিক একই রকমভাবে জানি যে ওখানে একজন গরিব মুসলিম সম্প্রদায়ের ফলওয়ালা ওখানে ব্যবসা করেন, বছরের পর বছর ধরে ব্যবসা করেন, অনেক বছর ধরে ব্যবসা করেন। তো তিনি ঈদে বাড়ি গিয়েছিলেন এবং ফিরে এসে দেখলেন যে ওনার যে ব্যবসার নির্দিষ্ট একটা জায়গা ছিল সেখানে হঠাৎ করে তুলসী মঞ্চ তৈরি হয়ে গেছে। খুব স্বাভাবিকভাবে উনি রেগে যাবেন, স্বাভাবিক, কারণ ওটা ওনার ব্যবসার জায়গা, রুটি রুজির জায়গা। বিশেষ করে বছরের পর বছর ধরে যখন একজন মানুষ একটা নির্দিষ্ট জায়গায় ব্যবসা করেন, তখন তার কিছু নির্দিষ্ট ক্লায়েন্ট বা কাস্টমার তৈরি হয়ে যায়। তারা যদি এসে ওই ফলওয়ালাকে ওই নির্দিষ্ট জায়গায় না পায়, তাহলে তারা অন্য কোথাও থেকে ফল কিনে নেবে। অর্থাৎ এই যে পার্টিকুলার ফলওয়ালা, ওনার ব্যবসায় ক্ষতি হবে, তাই উনি রেগে গিয়েছিলেন। খুব স্বাভাবিক, আপনি হলেও রেগে যেতেন, আপনার পেটে লাথি মারলে, আমি হলেও আমার রুটি রুজিতে লাথি মারলে আমি রেগে যেতাম। তো সেরকম গরিব ফলওয়ালা রেগে গেছেন, চিৎকার করেছেন, পুলিশের সাহায্য চেয়েছেন। কয়েক মিটার দূরে থানা পুলিশের কথা এ রাজ্যে আর নতুন করে তো বলার কিছু নেই। আপনারা যারা মানে প্রায় প্রত্যেকেই অনুব্রতর ওই ক্লিপটা শুনেছেন এবং তারপরের পরিস্থিতি দেখেছেন, এরপর আর পুলিশকে নিয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তো যাই হোক, তো ওই গরিব ফলওয়ালা পুলিশের সাহায্য চেয়েছেন, সব কিছু করেছেন। যখন কোনো কিছু পারেননি, তখন মানুষজন রেগে গেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রেগে গেছে, তারা এসে ওই তুলসী মঞ্চ ভেঙে দিয়েছে এবং তারপর থেকে শুরু হয়েছে ওখানে সাম্প্রদায়িক হিংসা, হানাহানি। খুব কমন ছক বিজেপি আর তৃণমূলের এই একটা প্রসেস, এটা আমরা বারবার ধরে দেখছি। আমরা কদিন আগে মুর্শিদাবাদে দেখেছি, সেখানে দুজন মানুষকে খুন করা হয়েছে, দেখেছি। আমরা লোকসভা নির্বাচনের আগে রানীনগরে দেখেছি, আমরা নিউ টাউনে দেখেছি। এরকম বিভিন্ন জায়গায় এই যে একটা পার্টিকুলার ছক, এটা চলছে। তো এখানেও তার, এই মহেশতলাও তার ব্যতিক্রম নয়, এখানেও সেই একই ঘটনা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই গরিব ফলওয়ালা যেখানে বসেন বা বসতেন, সেখানে হঠাৎ করে এই তুলসী মঞ্চ বানানো হলো কেন? বানালো কারা সেটা খুব সহজ উত্তর, আমরা জানি কারা বানিয়েছে, আপনিও জানেন, আমিও জানেন। কিন্তু কেন বানালো? আসলে এই সাম্প্রদায়িক অশান্তি তৈরি করার জন্যই বানালো। কারণ তুলসী মঞ্চ যে বিষয়টা, হিন্দু ধর্মের যে প্রতীক বা শুভচিহ্ন বা সন্ধ্যারতি দেওয়ার জায়গা, সেই তুলসী মঞ্চ কখনো রাস্তার মাঝখানে তৈরি হয় না। তুলসী মঞ্চ তৈরি হয় বাড়ির উঠোনে, আর তা না হলে তুলসী গাছ টবে মানুষ লাগায়, সেটা বাড়ির ছাদে। রাস্তার মাঝখানে তুলসী মঞ্চ, তুলসী চারা পুঁতে বানানো হলো কেন? কারণ এই সাম্প্রদায়িক অশান্তি তৈরি করার জন্য। এবার এই যে হিন্দুত্ববাদীরা, যারা ঠেকা নিয়ে রেখেছে ধর্মের, যারা ইচ্ছা করে সব জায়গায় অশান্তি বাঁধায়, তাদের যুক্তিটা কি? তাদের যুক্তি হচ্ছে যে এই যে তুলসী মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, তার মাধ্যমে তাদের ধর্মে আঘাত এসেছে। তুলসী মঞ্চটা তাদের ধর্মের প্রতীক, তাদের ধর্মে আঘাত এসেছে। আর এই প্রসঙ্গে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই। আমরা জানি মাত্র কয়েকদিন আগে, মানে 1-1.5 মাস আগে আমরা দেখেছি কিভাবে হঠাৎ করে ঔরঙ্গাবাদে ঔরঙ্গজেবের সমাধি ভাঙচুর করছিল হিন্দুত্ববাদীরা। আমরা দেখেছি কিভাবে তারা 400 বছরের পুরনো কবর থেকে ঔরঙ্গজেবকে একেবারে ছুঁড়ে ফেলে দিতে চাইছিল। কিন্তু আমরা অনেকেই জানি না, যেটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে যে ঔরঙ্গজেবের মতন এরকম একজন বাদশাহ, তিনি অত্যন্ত সাধারণ একটা জীবন যাপন করতেন, আজীবন। এবং ঔরঙ্গজেবের যে সমাধি ঔরঙ্গাবাদে রয়েছে, সেখানে তার মাথার উপরে একটা তুলসী চারা রয়েছে, কারণ তিনি নিজেই সেই ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তিনি একদম অনাড়ম্বর একটা কবরের মধ্যে থাকবেন এবং সেখানে তার মাথার উপরে একটা
তুলসী চারা থাকবে, এবং সেই মতন সেই তুলসী চারা এখনো তার কবরের উপরে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ঔরঙ্গাবাদে ঔরঙ্গজেবের যে কবর, সেখানে তুলসী চারা রয়েছে, সেটা দেখার পরেও হিন্দুত্ববাদীরা যখন সেই ঔরঙ্গজেবের কবর ছুঁড়ে ফেলে দিতে চায়, তখন তাদের হিন্দু ধর্মে আঘাত লাগে না। আর মহেশতলায় একজন গরিব ফলওয়ালা যিনি ওখানে ব্যবসা করেন, উনি গরিব বড় লোকটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ওনার ওখানে রুটি রুজির প্রশ্ন। উনি ওখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করেন, ওনার পেটের ভাত জোগায় ওই জায়গাটা, ওই স্পেসটুকু, সেখানে একটা মঞ্চ তৈরি করা হয়েছে, এবং সেই তুলসী মঞ্চে হাত দিলে ওদের ধর্ম চলে যায়। এটা কি ধরনের দ্বিচারিতা? ঔরঙ্গজেবের কবরে ঔরঙ্গজেবের মতন একজন বাদশাহ, যার আমলে সব থেকে বেশি জিডিপি ছিল ভারতবর্ষ জিডিপিতে সব থেকে বেশি হাই ছিল ঔরঙ্গজেবের আমলে, ইতিহাস অন্তত তাই বলছে। ঔরঙ্গজেবের মতন একজন হিন্দুত্ব পরায়ণ বাদশাহ, যার যিনি এই উজ্জয়িনীর মন্দিরে যে ঘিয়ের প্রদীপ জ্বলতো, সেই প্রদীপ জ্বালানোর জন্য যে ঘিয়ের টাকা, সেটা সবসময় মন্দির কর্তৃপক্ষ জোগাতে পারতো না, এবং সেই কারণের জন্য অনেক সময় প্রদীপ জ্বালানো হতো না। সেটা শুনে ঔরঙ্গজেব ওই উজ্জয়িনীর মহাকাল মন্দিরের পূজারীদের বলেছিলেন যে এই ঘিয়ের প্রদীপ জ্বালানোর জন্য যে টাকা, সেই টাকা তিনি তার বাদশাহী ফান্ড থেকে, নিজস্ব ফান্ড থেকে দেবেন, এবং সেই মতন প্রত্যেক দিন 8 কেজি ঘিয়ের টাকা উনি উজ্জয়িনীর মহাকাল মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালানোর জন্য দিতেন। তো এই হচ্ছে বাদশাহ ঔরঙ্গজেব। সেই ঔরঙ্গজেবের কবরের মধ্যে শায়িত রয়েছে ননারম্বর একটা কবর, এবং সেখানে তুলসীর চারা রয়েছে। সেই ঔরঙ্গজেবের কবর যখন হিন্দুত্ববাদীরা ছুঁড়ে ফেলে দিতে চায়, মাটি খুঁড়ে তুলে নিতে চায়, তখন তাদের হিন্দু ধর্মে কিন্তু বাধা হয় না, তখন তাদের হিন্দু ধর্মের অপমান হয় না, তখন তাদের হিন্দুত্ব আঘাত পায় না। কখন হিন্দুত্ব আঘাত পায়? যখন একজন গরিব ফলওয়ালা তার ব্যবসা করতে চান এবং ইচ্ছা করে সেই জায়গায় তুলসী মঞ্চ বানানো হয়, সেই তুলসী মঞ্চ যদি ভেঙে দেওয়া হয়, তখন তাদের হিন্দুত্বে আঘাত আসে, তখন তাদের হিন্দু ধর্ম বিঘ্নিত হয়। এই যে দ্বিচারিতা, এই যে অসভ্যতা, এগুলো মানুষ বোঝে। এগুলো মানুষ যারা বোঝে না এখনো পর্যন্ত, তাদেরকে একটু ভালো করে বোঝাতে হবে, এবং বোঝাতে হবে এই যে ধর্মের রাজনীতি, এই ধর্মের রাজনীতি ভারতবর্ষের আসল রাজনীতি নয়। ভারতবর্ষের আসল রাজনীতি মানুষের পেটের ভাত, মানুষের মাথার ছাদ। তাই এই হিন্দুত্ব দিয়ে যতই মানুষের আসল সমস্যাগুলো, আসল প্রশ্নগুলো, আসল দাবিগুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হোক না কেন, আমরা সেগুলো ভুলতে দেব না।